হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 7.1 ক্যাশ বাজেট। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ক্যাশ বাজেট মানে নগদ বাজেট। এই নগদ বাজেট এই জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ মান্থ অফ ক্যাশ বাজেট আর একটা হচ্ছে 1 মান্থ ক্যাশ বাজেট। অর্থাৎ এক নাম্বার ফরম্যাটে আমরা কয়েকটা মাসের সমন্বয়ে আমরা ক্যাশ বাজেট করব, আর 2 নাম্বার ফরম্যাটে আমরা করব এক মাসের ক্যাশ বাজেট করব। এখন তোমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট? ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ অর্থাৎ ফরম্যাট 1 আসে, আবার কিছু কিছু পরীক্ষায় ফরম্যাট 2 আসে। আমরা দুইটা ফরম্যাটই ভালো করে করব, তবে প্রথম ফরম্যাটটা আমরা বেশি করে করব। এখন এই চ্যাপ্টার থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত একটা অ্যানালাইসিস দিছি। তো দেখতেছি এই চ্যাপ্টারে 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট সিতে, 18 সালে পার্ট সিতে, 19 সালে পার্ট সিতে, 20 সালে পার্ট সিতে, 21 সালে পার্ট বিতে একটা, আর 22 সালে পার্ট সিতে একটা। তো দেখতেছি 2016 থেকে 2022 প্রত্যেক বছরে পার্ট সিতে একটা করে প্রশ্ন আছে, শুধু 21 সাল বাদে। তাহলে 2023 সালে পরীক্ষায় এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। পার্ট বি এর এই চ্যাপ্টারের কোনো গ্যারান্টি নাই, কিন্তু পার্ট সিতে গ্যারান্টি। ঠিক আছে, অতএব এই চ্যাপ্টারে আমরা টার্গেট হচ্ছে 10 মার্কে, তবে যদি পার্ট বি আসে তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য এক্সট্রা বোনাস। তো এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমাদের আগে বেসিক কিছু কথা শুনবো, এরপর আমরা অঙ্কে ঢুকবো। তো ক্যাশ বাজেট কথাটা মানে হচ্ছে নগদ বাজেট, মানে এই চ্যাপ্টারের সমস্ত কাজ হলো শুধুমাত্র নগদ টাকা নিয়ে, ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। এক কথায় বাংলায় যদি আমি বলি সেটা হচ্ছে নগদ কত টাকা আসলো আর নগদ কত টাকা গেল, এই দুইটার পার্থক্য নিয়ে আমরা হচ্ছে ক্যাশ বাজেটটা করব। এখন শুরুতেই আমরা ফরম্যাট 1 করব, মিউচুয়াল এক্সক্লুসিভ মান্থ অফ বাজেট, অর্থাৎ একই সাথে একাধিক মাসে বাজেট করা। তো আমরা একটা ফরম্যাট দাঁড় করাইছি, যে এই ফরম্যাটটা আমরা ধরে নিলাম যে আমরা 3 মাসের একটা বাজেট করব। কোন কোন মাসের? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের আমরা বাজেট করব। যখন এক মাসের একাধিক হবে তখন সেটা এই মিউচুয়াল এক্সক্লুসিভ মধ্যে আসবে, আর যেটা শুধুমাত্র এক মাসে সেটাতে 1 মাসের। তো আমরা এই ক্যাশ বাজেট করার জন্য আমরা কি নিয়মগুলি ফলো করব? শুরুতেই আমরা কোম্পানির নাম লিখবো, এরপরে ক্যাশ বাজেট, এরপরে আমরা যে কয় মাসে বাজেট করব। এখানে আমি ফর্মেটে 3 মাসে, তোমাকে পরীক্ষার মধ্যে 4 মাসে করতে বলতে পারে, আবার 2 মাসেরও করতে বলতে পারে। হ্যাঁ, যেটাই বলবো সেটাই লিখবো। ফর 3 থাকলে লিখবো 3 মান্থ, 2 থাকলে লিখবো 2 মান্থ, 4 থাকলে লিখবো 4 মান্থ, ইন্ডেন ডিসেম্বর 31, 2000 যা থাকবে তাই, আর যদি সেপ্টেম্বর থাকে সেপ্টেম্বর দিবে, তো নর্মালি ডিসেম্বরে থাকে। অর্থাৎ 3 বছর 3টা মাসের মধ্যে সর্বশেষ যে মাসটা, অর্থাৎ আমাকে যদি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ কত বলে, আমি কি জানুয়ারির তারিখ দিব নাকি মার্চের তারিখ দিব বলো দেখি? মার্চ। মার্চ। যদি জুন জুলাই আগস্ট করতে বলে তাহলে আমরা জুন জুলাই আগস্ট যদি করতে বলে তাহলে কোন মাসটা লিখবো? আমরা আগস্ট মাসটাই লিখবো, অর্থাৎ সর্বশেষ মাসের নামটা আমরা উপরে দিব, আর 2000 যা তাই দিব। এখন এই ক্যাশ বাজেট করার জন্য আমাদের দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স বিডি দিয়া। ব্যালেন্স বিডি মানে হাতে নগদ। সবাই মিউট রাখেন, কোনো ধরনের শব্দ না হয়, যখন প্রশ্ন করবেন তখন প্রশ্ন করবেন। প্রথমে দিব আমরা ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডিটা শুধুমাত্র থাকবে প্রথম মাসের জন্য, ব্যালেন্স বিডি দেওয়া থাকবে, এর পরবর্তী কোনো মাসে ব্যালেন্স বিডি দেওয়া থাকবে না। তাই ব্যালেন্স বিডি ছাড়া অঙ্ক করা সম্ভব, অবশ্যই ব্যালেন্স বিডি ছাড়া অঙ্ক করা সম্ভব। প্রথম মাসে যেটা ব্যালেন্স সিডি বের করবো সেটা হচ্ছে তার পরবর্তী মাসে ব্যালেন্স বিডি। এখন প্রশ্ন হচ্ছে ব্যালেন্স বিডি থাকা কি বাধ্যতামূলক? না, ব্যালেন্স বিডি থাকাটা বাধ্যতামূলক না। প্রশ্নে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে আমরা দিব, যদি না থাকে আমরা ব্যালেন্স বিডি কি জিরো প্রথম মাসের জন্য। তার মানে এই না যে তার পরবর্তী প্রত্যেক মাসে মনে ব্যালেন্স বিডি থাকবে না। প্রথম মাসের জন্য ব্যালেন্স বিডি যদি না থাকে অবশ্যই তার পরবর্তী মাসের জন্য ব্যালেন্স বিডি আমরা পাবো, কারণ কি প্রথম মাসে যেটা ব্যালেন্স সিডি সেটা তার পরবর্তী মাসের জন্য কি ব্যালেন্স বিডি। তাহলে প্রথম মাসের জন্য ব্যালেন্স বিডি থাকতেও পারে, নাও থাকতেও, যদি থাকে দিব, না থাকলে জিরো। এখন ব্যালেন্স বিডির পর আমাদের কাজ হলো দুইটা আইটেম, এক হলো রিসিভ আর একটা কি পেমেন্ট। যে সকল লেনদেনের জন্য নগদ টাকার পরিমাণ বাড়বে সেটা আমরা রিসিভে দিব। কথাটা আবার বলতেছি, যে সকল লেনদেনের জন্য নগদ টাকার পরিমাণ বাড়বে সেটা আমরা রিসিভে। কি কি হতে পারে আমি দুইটা উদাহরণ দিছি, একটা হলো ক্যাশ সেলস নগদে বিক্রয়, একটা ফ্রম ডেপ্টর তেনাদের কাছে আদায়, এই দুইটা হলো নগদ টাকার পরিমাণ বাড়ে।
শুধু যে সবসময় এই দুইটা দিনে যাবে এমন কথা নাই, আমরা প্রশ্ন পড়বো, পড়ার পরে দেখবো যে ফলে নগদ টাকা বাড়ছে না কমছে, যদি পারে রিসিভে, আর যদি কমে তাহলে পেমেন্টে দিবে। পেমেন্টের মধ্যে আমি কয়েকটা উদাহরণ দিছি, যেমন প্রথমে দিচ্ছি ক্যাশ পারচেস, নগদে ক্রয়, টু ক্রেডিটর্স মানে পাওনাদারকে পরিশোধ, ওয়েজেস পেড মজুরি, আদার এক্সপেন্স, সেলস কমিশন, ট্যাক্স পেড, রেন্ট পেড, প্ল্যান পারচেস। এই সব কিছুর জন্য আমাদের নগদ টাকার পরিমাণ কি কমে যায়। এখন টোটাল রিসিভ আর টোটাল পেমেন্ট আমরা বের করব। টোটাল রিসিভ মানে কি, ব্যালেন্স বিটি সহ রিসিভের সমস্ত টাকা যোগফলকে আমরা টোটাল রিসিভ, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, আর পেমেন্টের সমস্ত টাকা যোগফলকে আমরা টোটাল পেমেন্ট মানে বি দ্বারা প্রকাশ করব। টোটাল রিসিভ থেকে টোটাল পেমেন্ট যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে ব্যালেন্স সিডি, আর প্রথম মাসে যেটা ব্যালেন্স সিডি সেটা হলো পরবর্তী মাসের জন্য কি ব্যালেন্স বিডি। এই হচ্ছে আমাদের ক্যাশ বাজেটের নমুনাটা। তাহলে আশা করি সবাই ক্যাশ বাজেট নমুনাটা বুঝতে পারছেন। ওকে, জি স্যার। এখন আসেন এই ক্যাশ বাজেট করার জন্য আরো কিছু নিয়ম জানতে হবে। সেটা হচ্ছে কোনো আইটেম, যে কোনো আইটেম যদি এরকম লেখা থাকে যে একটা আইটেম বছরে দুইবার দেয়, তাহলে দুইবারের ক্ষেত্রে আমাদের একরকম ট্রিটমেন্ট আছে। তাহলে এই প্রথম লিখে দিচ্ছে যদি হাফ মান্থ, এই হাফ মান্থে আরেকটা নাম আছে মাসের প্রথম তারিখে একবার দিয়া আর মাসের 16তম তারিখে একবার দিয়া। তাহলে একটা মাসে যদি দুইবার দেয়, মাসের প্রথম তারিখে একবার আর মাসের 16তম তারিখে একবার, তাহলে বছরে মাসে কয়বার, দুইবার। এই ফার্স্ট এবং 16 মান্থ যে কথা, হাফ মান্থ একই কথা, অথবা 0.5 মান্থ একই কথা। এই তিনটা জিনিসটাই একই। যখন হাফ মান্থ থাকবে তখন সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা হবে, আমরা যে মাসের করব ওই কারেন্ট মান্থে নিব হাফ, আর ঠিক তার আগের মাসের নিব কি হাফ। অর্থাৎ আমরা যদি মনে করেন 2010, 2011 এবং 2012 সাল, এই 3 মাসের বাজেটের মধ্যে আমি 2011 সালের জন্য আমরা যখন এই আইটেমটা বের করব তখন আমি বুঝি হাফ মান্থ অফ প্রিভিয়াস মান্থ প্লাস হাফ মান্থ অফ কি কারেন্ট মান্থ। তাহলে 2011 জন্য 2011 সালের টাকার অর্ধেক, আর 2012 অর্ধেক না 2010 অর্ধেক নিব। বলো দেখি, প্রিভিয়াস মান্থের কথা বলছে 2010। তাহলে 2011 জন্য 2011 অর্ধেক 2010 অর্ধেক। আবার যদি 2012 জন্য করি তাহলে 2012 অর্ধেক আর কত অর্ধেক, 2011। ঠিক আছে। এই কথাটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এরকম আরেকটা কথা আছে, যদি 1/4 মান্থ অর্থাৎ 4 ভাগের কয় ভাগ, 1 ভাগ যদি আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে কাজটা কি, এটা মনে রাখবেন। 4 ভাগে 1 ভাগ, প্রশ্নে যেটাই লেখা থাকবে, যে অংশ লেখা থাকবে এই অংশটা হচ্ছে আগের মাসের অংশ। তাহলে 1/4 মানে লিখছি 1/4 অফ দ্য প্রিভিয়াস মাস। তাহলে 4 ভাগের 1 ভাগ যদি আমরা আগের মাস আদায় করি, তাহলে কারেন্ট মান্থে 4 ভাগে কয় ভাগ আদায় করতে হবে বলুন দেখি, বাকি কয় মাস, কয় ভাগ, 3 ভাগ। তাহলে 1/4 এর ক্ষেত্রে মনে রাখবেন 1/4 হলো আগের মাসের, আর 3/4 হচ্ছে কারেন্ট মান্থের। বুঝতে পারছেন? জি স্যার। সেম ভাবে যদি 1/4 থাকে তাহলে 1/4 মানে 1/5 যদি থাকে তাহলে 1/5 মানে কি কারেন্ট মান্থ না প্রিভিয়াস মান্থ হবে বলুন দেখি, প্রিভিয়াস। তাহলে 5 ভাগে 1 ভাগ যদি আগের মাসে আদায় করে, তাহলে 5 ভাগে কয় ভাগ কারেন্ট মান্থ আদায় করবে, 4 ভাগ। এখন বলেন যদি কি 1/7 মান্থ আছে তাহলে কোনটার কত কত ভাগ বলেন, প্রিভিয়াস 1/7 আর কারেন্ট মান্থ 6/7। 6/7। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, কেউ যদি কথা না বলেন ধরে নিয়ে হবে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আর কথা বলে তো হলোই। 1/8 এর ক্ষেত্রে বল, সর্বশেষ প্রশ্ন, 1/8 মান্থ। 1/8 হচ্ছে প্রিভিয়াস এবং 7/8 হচ্ছে কারেন্ট। ঠিক আছে, তাহলে এই রিলেটেড আর কোনো প্রশ্ন হবে না। এই কথা জানলেই এই চ্যাপ্টারে আপনি মহাজ্ঞানী হয়ে গেছেন। আর সর্বশেষ আরেকটা কথা মানতে হবে, যদি ফলোইং মান্থ, ফলোইং মানে তারপরে মাস, ফলোইং মান্থ যদি থাকে তাহলে আমাদের প্রশ্নে যে মাস থাকবে তার সাথে অতিরিক্ত কত যোগ করব, 1 মাস। লেখা আছে ফলোইং মান্থ লেখা আছে, তাহলে ফলোইং মান্থ 2, তাহলে 2 এর সাথে আর কত যোগ করব,
এক যোগ করব। যদি ফলোইং মান্থ 3 লেখা থাকে তাহলে 3 এর সাথে কত যোগ করব? এক যোগ করব। তার মানে মোট কথা হলো যদি ফলোইং মান্থ লেখা থাকে যাই থাকবে তার সাথে কত যোগ? এক যোগ করব। এক যোগ। আর আপনার আর এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো কিছু জানার দরকার নেই, এখন জাস্ট অঙ্ক পড়ব, অঙ্ক করব। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের এখানে যে মাস্টার্স বললাম সেগুলা কিন্তু মনে করেন আমি এখানে দেখতেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা এপ্রিলে নেই, এপ্রিল, ঠিক আছে, এই 4 মাস। এখানে আমরা যে মাসটা বলবো 1 মাস, 2 মাস, 3 মাস, মনে রাখবেন এই মার্চ মাসে যদি অঙ্ক করি, যদি 2 মাস বলে তাহলে এই এপ্রিল মেতে যাবে না, কিন্তু আমরা যে কয় মাস পরে থাকবো ঠিক তার আগের মাসে যাইতে হবে, মানে আগাইতে হবে, পিছনে না, কিন্তু মানে সামনের দিকে যাইতে হবে। মার্চের আগে 2 মাস কি হবে? জানুয়ারি। বুঝতে পারছেন? এই মার্চের পরে কিন্তু এই যে মেতে আসা যাবে না, মানে মার্চের আগের 2 মাস। তা বলেন তো দেখি এপ্রিলের 2 মাস কোনটা যাবে? এপ্রিল 2 মাস আগে কোন মাস হবে? ফেব্রুয়ারি মার্চ আর মার্চ। ঠিক আছে, এপ্রিলের আগে 2 মাস হচ্ছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস, এটা মনে রাখেন কিন্তু। হ্যাঁ, তাহলে বুঝলাম যে ক্যাশ বাজারের ক্ষেত্রে নিচের দিকে না, আমরা কি দেবো? সামনের দিকে, মানে উপরের দিকে আগাবো। এই কথা মনে রাখলে আমাদের ক্যাশ বাজেট নিয়ে আমাদের একদম সহজ হবে। প্রথম যে প্রবলেমটা দিয়ে আছে এই প্রবলেমটাই যদি বুঝেন তাহলে এই চ্যাপ্টারে 85% অঙ্ক আপনি নিজে নিজে করতে পারবেন। এই প্রশ্ন হচ্ছে 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্ট সি এর একটা প্রশ্ন। প্রশ্নটা বলা আছে যে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট অফ গ্রিন লাইন লিমিটেড ফর জুলাই টু সেপ্টেম্বর 2008 ফ্রম দ্য পার্টিকুলার গিভেন ইয়ার। তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর কয় মাসে বাজেট করতে বলছে বলেন দেখি? 3 মাস। 3 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস। এখন আমাদের কিছু তথ্য দিয়ে আছে, তথ্যগুলি কি? সেলস, পারচেস, ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স। বলেন তো দেখি সেলস একটা কি ক্যাশ আইটেম না রিসিভ আইটেম না পেমেন্ট আইটেম? রিসিভ আইটেম। পারচেস, পেমেন্ট আইটেম। ওয়েজেস, পেমেন্ট। আদার এক্সপেন্স, পেমেন্ট। তাহলে আমরা একটা মাত্র রিসিভ আইটেম পেলাম আর বাদ বাকি 3টা হচ্ছে পেমেন্ট আইটেম। এখন এই প্রত্যেকটা আইটেমের আমাদের তথ্য দিয়ে আছে, বিগত 6 মাসের তথ্য দিয়ে আছে, কিন্তু আমাদের বাজেট করতে বলছে জুলাই টু কি সেপ্টেম্বর। অতিরিক্ত তথ্য দিয়ে আছে। এটা কেন দিয়ে আছে? প্রশ্নের দরকার আছে দেখে দিয়ে আছে, আর দরকার না থাকলে আমাদের কোনো সমস্যা নেই, যারা লাগবে না এটা লাগবে না, কিন্তু যারা লাগবে সেটা আমরা এখান থেকে নিই। এবং আমাদের কিছু তথ্য দিয়ে আছে, এ থেকে এই পর্যন্ত কিছু সমন্বয় আছে, প্রত্যেকটা সমন্বয় আগে পড়ামো, এরপর হচ্ছে অঙ্ক শুরু করবো। প্রত্যেকটা সমন্বয় আগে ভালো করে পড়েন কি লেখা আছে। লেখা আছে ক্রেডিট অ্যালাউ টু কাস্টমার। মনে রাখবেন এই যে প্রথম বলতেছি কাস্টমার মানে হচ্ছে দেনাদার, এরা জানি কখনো না বলতে হয়। আর কাস্টমার মানে কি? দেনাদার। দেনাদার। এখানে বলা আছে 2 মান্থ, তাহলে 2 মাস। তাহলে দেনাদারের ক্ষেত্রে 2 মাস, তার মানে এই জুলাই মাসে যখন আমি দেনাদার বের করব তখন কি সেপ্টেম্বরে যাব নাকি মেতে আসবো? 2 মাসের কথা বলছেন? মে মাস। মে মাস। গুড। আগস্ট মাসের 2 মাস আগে কি মাস বলেন তো দেখি? জুন মাস। জুন মাস। সেপ্টেম্বর আগে 2 মাস কি মাস? জুলাই। জুলাই। গুড। ফ্রম সাপ্লায়ার, সাপ্লাই মানে হচ্ছে ক্রেডিটরস মানে অ্যাকাউন্টস পেয়েবল, এনে বলছে 1 মান্থ। তার মধ্যে জুলাই মাসে পাওনাদার আমরা কোন মাসে উপর ধরবো? জুন। জুন। আগস্টেরটা? জুলাই। সেপ্টেম্বর? আগস্ট। তাহলে মনে রাখেন কাস্টমারের ক্ষেত্রে 2 মাস আর সাপ্লাই মানে পাওনাদারের ক্ষেত্রে 1 মাসের কথা বলছে। প্রথম আইটেমটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আমরা 2 নাম্বার সমন্বয়টা একটু করব। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন 2 নাম্বার সমন্বয়টা কি লেখা আছে। লেখা আছে ল্যাগ ইন পেমেন্ট অফ। ল্যাগ ইন পেমেন্ট মানে কথার মানে হচ্ছে বকেয়া, মানে পরিশোধ করতে বাদ পড়ছে, মানে বকেয়া, এক কথায় বকেয়া কর। বকেয়া ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স। তাহলে বকেয়া বকেয়া মজুরি এবং অন্যান্য খরচ। তাহলে এই বকেয়া মজুরি এবং অন্যান্য খরচের মধ্যে বলছে হাফ মান্থ। তাহলে হাফ মান্থের ক্ষেত্রে নিয়মটা আমরা কি পড়াইলাম বলেন তো দেখি? আগের মাসের অর্ধেক, পরের মাসের অর্ধেক। না ম্যাডাম, এরকম না, মানে কারেন্ট মান্থের অর্ধেক আর প্রিভিয়াস মান্থের কি অর্ধেক, ঠিক আছে না? জি স্যার। তার মানে আমি যদি জুলাই মাসেরটা করি তাহলে জুলাই মাসের অর্ধেক নিব আর জুন মাসে কত নিব? অর্ধেক, তাই তো? জি স্যার।
তাহলে বলতে সেপ্টেম্বর যদি করি তাহলে সেপ্টেম্বর মাসের কত হবে? সেপ্টেম্বর মাসের অর্ধেক সেপ্টেম্বর মাসের অর্ধেক আর অক্টোবর এই সেপ্টেম্বর আর অক্টোবর কেন? তাহলে ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স মধ্যে হাফ মান্থ মনে রাখেন, হাফ মান্থের ক্ষেত্রে নিয়মটা আমরা পড়াইলাম। তাহলে কোনটা কোনটা? এই ওয়েজেস এবং আদার্স দুইটার ক্ষেত্রে কিন্তু হাফ মান্থ। সি নাম্বার প্রশ্ন বলছে সেলস এন্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ। নগদে ক্রয় হচ্ছে 10%, নগদে ক্রয় 10%, নগদে বিক্রয় কত পার্সেন্ট বলেন দেখি? 10%. 10%, মানে দুইটাই নগদে ক্রয় নগদে বিক্রয় 10%। এন্ড বলছে 90% অন কি ক্রেডিট, তার মানে বাকিতে বিক্রয় 90%, বাকিতে ক্রয় কত পার্সেন্ট? 90%। 90%। এখন বলেন যে প্রথমে নগদেরটা আসে, নগদে ক্রয় পেমেন্ট আইটেম নাকি রিসিভ আইটেম? নগদে ক্রয় পেমেন্ট আইটেম। আর নগদে বিক্রয় রিসিভ আইটেম। রিসিভ আইটেম। এটা 10% গেল। আর মনে রাখবেন নগদের ক্ষেত্রে কাজ হলো যে যে মাসের ক্রয় বিক্রয় ওই মাসের উপর 10%। নগদের ক্ষেত্রে কোনো আগে পরে যাওয়ার দরকার নাই, জাস্ট কারেন্ট মান্থের উপর কয় পার্সেন্ট ধরবো আমরা, যত পার্সেন্ট নগদ অত পার্সেন্ট। ঠিক আছে? জি স্যার। আর 90% যে বাকিতে, তাহলে বাকিতে ক্রয় মানে পাওনাদার, পাওনাদারটা হচ্ছে পেমেন্ট, আর বাকিতে বিক্রয় মানে দেনাদার, দেনাদারটা কি বলো দেখি? রিসিভ। ডি নাম্বার বলছে সেলস কমিশন। সেলস এর উপর কমিশন, এটা কি রিসিভ আইটেম না পেমেন্ট আইটেম বলো দেখি? পেমেন্ট আইটেম। পেমেন্ট আইটেম। বলছে সেলস কমিশন 2% অন সেলস, বিক্রয়ের 2% ইন পেবল ইন দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ কি কালেকশন। এই যে কথাটা ভালো করে খেয়াল করো, ফলোইং দ্য মান্থ অফ কালেকশন। ফলোইং থাকলে কত যোগ করি আমরা? এক যোগ করি। মান্থ অফ কালেকশন, যে মাসে কালেক্ট করবে তার সাথে এক যোগ। তাহলে কালেক্ট আমরা করি দেনাদার কাছে না পাওনাদার কাছে বলো তো দেখি? পানাদারের কাছ থেকে। পাওনাদারকে পুষি দেয়, দেনাদার কাছে কালেক্ট করি। তাহলে দেনাদার ক্ষেত্রে কয় মাস আছে? 2 মাস। তাহলে 2 এর সাথে আরো কত যোগ করব? 1। তাহলে সেলস কমিশন হবে কয় মাস বলো তো দেখি? 3 মাস। 3 মাস। কথাটা কিন্তু মগজে ঢুকাইন, ঠিক আছে? উল্টা পাল্টা বুঝলে কিন্তু কাজ হবে না। ইন নাম্বার প্রশ্ন বলছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেবল ইন আগস্ট। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা শুধু আগস্টের জন্য দিয়ে আছে, এটা শুধু আগস্টেই দিব, ঠিক আছে? এটা অন্য কোনো মাসে যাবে না। এরপরে বলছে রেন্ট পেবল ইন ক্যাশ পার মান্থ। পার মান্থ মানে কি? প্রতি মাসে কত টাকা? 3000। তা আমরা বাজেট করব কয় মাসের? 3 মাসে। এই 3 মাসেরই কত কত দিব আমরা বলো দেখি? 3000 করে দিব। প্ল্যান পারচেজ ইন জুলাই 1 লাখ। তাহলে এই 1 লাখ টাকা কোন মাসে দিব? শুধু জুলাই। শুধু জুলাইতে দিব। আর ক্যাশ ব্যালেন্স অন 1 জুলাই ইজ টাকা হচ্ছে 1,30,000। অর্থাৎ জুলাই 1 তারিখে ব্যালেন্স বিল দিয়ে আছে কত? 1,30,000। আগস্ট এবং সেপ্টেম্বরে ব্যালেন্স বিল নাই, আর থাকবেও না। জুলাই মাসে যারা ব্যালেন্স সিটি সেটা আগস্টের জন্য কি ব্যালেন্স বিডি। আবার আগস্টের জন্য ব্যালেন্স সিটি সেটা আবার সেপ্টেম্বরের জন্য কি ব্যালেন্স বিডি। ব্যালেন্স বি। এখন আসেন আমরা অঙ্ক শুরু করব। এই ওয়ার্কিংটা তোমার ইচ্ছা, তুমি তাহলে দেখাইতে পারো, না আমি তো মুখোমুখি করে দিব। হ্যাঁ, তাহলে আসেন আমরা অঙ্ক শুরু করব। গ্রিন লাইট লিমিটেড ক্যাশ বাজেট ফর 3 মান্থ এন্ডিং সেপ্টেম্বর 2008। ডিটেলস জুলাই আগস্ট সেপ্টেম্বর। শুরুতেই আমরা দিছি ব্যালেন্স বিডি, যেটা আমরা সর্বশেষ বললাম 1 লাখ কত? 30,000। ব্যালেন্স বিডি 1,30,000। আমরা কি সবাই ক্লিয়ার? জি স্যার। এবার প্রত্যেকটা আইটেম পড়াইতেছি, ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমরা একটা একটা সমন্বয় করব। প্রথম সমন্বয় লেখা আছে কাস্টমার। কাস্টমার মানে কি? দেনাদার না পাওনাদার? দেনাদার ক্ষেত্রে 2 মাসের কথা বলছে। আর দেনাদার মানে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয় 10% আর 90%। বলেন তো দেখি? 90%। তাহলে 90%। জুলাইয়ের 2 মাস, যেহেতু দেনাদার ক্ষেত্রে 2 মাস বলতে, তাহলে জুলাইয়ের 2 মাস আগে কি মাস? মে মাস। হ্যাঁ, ওইটা উল্টা পাল্টা বলতেছে, একবার বলতে হবে। জুন মাস, মে মাস। তাহলে মে মাসে আমাদের বিক্রয় ছিল কত টাকা? 8 লাখ টাকা। তাহলে 8 লাখ টাকা কয় পার্সেন্ট বলো দেখি? 90% আর 10%? 10%। 90%। তোমরা ভাই চিন্তা ভাবনা করে অ্যান্সার করো। হ্যাঁ, উল্টা পাল্টা বলা দরকার নাই, না বললে বই থাকবা। লিখছি ফ্রম ডেপ্টর্স। তাহলে জুলাইয়ের 2 মাস আগে হচ্ছে মে মাস। মে মাসে বিক্রয় ছিল 8 লাখ টাকা, যার 90% হচ্ছে 7,20,000।
বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আগস্টের 2 মাস আগে হচ্ছে জুন মাস। জুন মাসে বিক্রয় ছিল 7,50,000, এর কত পার্সেন্ট? 90%। 90%। সেপ্টেম্বরের 2 মাস আগে হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে 9 লাখ। 9 লাখে কয় পার্সেন্ট? 90%। 90%। তাহলে 7,50,000 এর 90% 6,75,000। 9 লাখের 90% 8,10,000। ক্লিয়ার? জি স্যার। জি। আমি কিন্তু এগুলোর জন্য কোনো ক্যালকুলেশন করি না, সরাসরি দেখাইতেছি। হ্যাঁ, এবার আসেন সাপ্লাইজ মানে পাওনাদার। পাওনাদার ক্ষেত্রে কয় মাসের কথা বলছে? এক মাস। আর কয় পার্সেন্ট পাওনাদার? বাকিতে কয় পার্সেন্ট? 90%। বুঝি, আবার বলে 10%। থাপলে ক্লাসে বের করে দিন কিন্তু। বাকিতে কয় পার্সেন্ট? 90%। 90%। এবার আসুন জুলাইয়ের 1 মাস আগে কি মাস বলেন তো দেখি? জুন মাস। জুন মাসে ক্রয় কত দিয়ে আছে? জুন মাসে ক্রয় 4,20,000। এই 4,20,000 এর কি 10% হবে নাকি 90% হবে বলেন? 90%। আর পাওনাদার রিসিভ আইটেম না পেমেন্ট আইটেম? পেমেন্ট আইটেম। পেমেন্ট আমরা এই যে আইটেম। পেমেন্ট আইটেম দিছি টু ক্রিয়েটরস 3,78,000। 4,20,000 এর 90% 3,78,000। বুঝতে পারছি? এবার আসেন আগস্টের। তাহলে আগস্টের 1 মাস আগে কি মাস? জুলাই। তাহলে 5 লাখের কয় পার্সেন্ট ধরবো? 90%। 90%। ওকে, বলেন তো সেপ্টেম্বরে কোন টাকার উপর কত পার্সেন্ট ধরবো? 50,000 এর উপরে 90%। ওকে, তাহলে হয়েছে 4,50,000, 4,05,000। ক্রেডিটরসটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের সমন্বয় 1 নাম্বারটা শেষ। এরপরে ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স হাফ মান্থ। তাহলে আগে প্রথমে ওয়েজেস এন্ড আদার্স দুইটা কি রিসিভ না পেমেন্ট? পেমেন্ট। তাহলে পেমেন্ট। এখন আসেন হাফ মান্থ। হাফ মান্থ মানে কি? যে মাস ওই মাসে অর্ধেক, তার আগের মাসে কি অর্ধেক। তাহলে জুলাই মাসের এই যে ওয়েজেস দিয়ে আছে 2,40,000, এই 2,40,000 এর অর্ধেক, আর আগের মাসে দিয়ে আছে 2,20,000, এই 2,20,000 এর কি অর্ধেক। অর্ধেক। তার মানে কথাটা এরকম যদি বলি এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে একই কথা হবে না? জি স্যার। জি স্যার। হাফ মান্থের ক্ষেত্রে আপনি মনে রাখবেন শর্টকাটে কারেন্ট মান্থ এবং আগের মাস দুইটা টাকা যোগ করে 2 দ্বারা ভাগ। হাফ মান্থের ক্ষেত্রে এইটা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু হবে না। কিন্তু 1/3 বা 1/4 বা 1/5 এর ক্ষেত্রে এই নিয়মটা হবে না। এটা শুধুমাত্র কারেন্ট মান্থের ক্ষেত্রে। কিভাবে করব? যে মাস ওইটা এবং তার আগের মাস দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ? 2 দ্বারা। এটা শুধুমাত্র হাফ মান্থের ক্ষেত্রে, কিন্তু আবার অন্য ক্ষেত্রে কইরেন অঙ্ক সুন্দর করে কয় কারকা হবে। হ্যাঁ, তাহলে জুলাই মাসে 2,40,000, জুন মাসে 2,20,000, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমাদের ওয়েজেস হয়েছে। এই যে ওয়েজেস 2,30,000। বুঝতে পারছি? জি স্যার। তাহলে বলে দেখি আগস্টে আমাদের কত যোগ করব? স্যার 2,40,000 এবং 2 লাখ। ওকে, আর সেপ্টেম্বরে 2 লাখ। 2 লাখ প্লাস 1,80,000, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আশা করি এই ওয়েজেসটা 2,20,000, 1,90,000 আপনারা সবাই বুঝতে পারছেন। কি বলেন? জি স্যার। তাহলে বলেন তো দেখি ঠিক একই রকম ভাবে আদার এক্সপেন্সটা বলেন তো দেখি জুলাই মাসেরটা বের করে কিভাবে? 70,000 আর 60,000। আর আগস্টেরটা? 60,000 আর সেপ্টেম্বরেরটা? 50,000 আর 60,000। দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 2 দ্বারা। দ্বারা। ওকে, তাহলে হবে আদার এক্সপেন্স দিছি 65, 65, 55। ক্লিয়ার? ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স। জি স্যার। তাহলে আমাদের প্রথম দুইটা সমন্বয় শেষ। এবার 3 নাম্বার সমন্বয় সেলস এন্ড পারচেজ। 90% এর কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক না? জি স্যার। বাকি আছে 10% নগদে। তাহলে নগদে ক্রয়, নগদে বিক্রয়। নগদে ক্রয় বিক্রয় ক্ষেত্রে আমরা আগে যাব নাকি যে মাসেরটা ওই মাসে বলেন তো দেখি? আগে যাব। কারেন্ট মাসে যে মাসেটা করব ওই মাসে। আগে যাব কেন? যে মাসেরটা ওই মাসের উপর দেব। নগদের ক্ষেত্রে কোনো আগে পরে যাওয়ার কোনো দরকার নাই, যে মাসেরটা ওই মাসের উপর।
তাহলে জুলাই মাসে বিক্রয় কত দিয়ে আছে বলেন তো দেখি? 9 লক্ষ। 9 লাখের 10% নগদে বিক্রয় 90,000। আগস্টে কত হবে? 8,50,000। আর সেপ্টেম্বরে 8 লক্ষ। 10%। তাহলে দেখেন নগদে এই যে ক্যাশ সেলস 90,000, 85,000, 80,000। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। এবার নগদে বিক্রয় গুলো এবার পারচেজ, ক্যাশ পারচেজ বলেন। জুলাই মাসে পারচেজ কত দিয়ে আছে? 5 লাখ। 5 লাখের 10%। তাহলে কত হবে? 50,000। আগস্টে কত হবে? 45,000। আর সেপ্টেম্বরে 35,000। 35,000। তাহলে 50, 45, 35। দেখেন লিখছি ক্যাশ পারচেজ এই যে 50, 45, 35। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের তিনটা সমন্বয় শেষ। এন্ড 4 নম্বরে সেলস কমিশন রিসিভ না পেমেন্ট বলেন তো দেখি? পেমেন্ট। এখানে সেলস কমিশন 2% ধরবো কয় মাস আগে বলেন তো দেখি? 1 মাস, 2 মাস না 3 মাস? 3 মাস। কেমনে বুঝলেন 3 মাস? আমার বুঝিয়ে দেন তো। স্যার ফলোইং থাকলে স্যার 1 মান্থ প্লাস হবে আর হ্যাঁ, টোটাল দিয়ে আছে কার সাথে আমরা যোগ করলাম? এই এক কার সাথে যোগ করছি? কাস্টমারের সাথে। কাস্টমার। কেন কাস্টমার? আমি তো সাপ্লাইয়ের সাথে যোগ করতে পারতাম না? কাস্টমারের সাথে কেন বলেন? সেলস তো স্যার দেনাদারের সাথেই যোগ হয়, এই জন্য কাস্টমার। ওইটা বড় কথা। আরেকটা কথা আছে যে মান্থ অফ কালেকশন। যে কালেকশন আমাদের দেনাদার সাথে, এই জন্য দেনাদার সাথে যোগ করছে। তাহলে 2 আর 1 কত? 3। তাহলে 3 মাস আগে যাব। অন্ত জুলাইয়ের 3 মাস আগে কি মাস? এই মাস এপ্রিল মাস। তো ওরা যে কি কজ ভাই, জুলাইয়ের 3 মাস আগে হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসে বিক্রয় দিয়ে আছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা কয় পার্সেন্ট? 2%। 2%। তাহলে আগস্টের 3 মাস আগে কি মাস হবে? মে মাস। মে মাস। এখানে 8 লাখ টাকা, তাহলে ওই 2% হবে। সেপ্টেম্বরেরটা কোন মাসে হবে? জুন মাস। তাহলে 7,50,000 2%। তাহলে আমরা দিছি এই যে সেলস কমিশন 16,000, 16,000, 15,000। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যে যা বললাম এখানে আমি এটা লিখে দিছি। আপনি চাইলে এগুলো লিখতেও পারেন, সরাসরি অঙ্ক করতে পারেন, হ্যাঁ আপনার ইচ্ছা। তাহলে টি নাম্বারটা শেষ। ই নাও সে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেয়েবল। ইনকাম ট্যাক্স এটা কি আমরা রিসিভ করি না পেমেন্ট করি বলেন? পেমেন্ট করি। 40,000 টাকা কোন মাসের জন্য বলেন? আগস্ট মাসের আগস্ট মাসে। তাহলে যে আমরা দিছি ইনকাম ট্যাক্স কই যে ট্যাক্স পেড আগস্টে 40 আর আগেরটা পরেরটা 00। বুঝছি? জি জি স্যার। স্যার। এবার প্রশ্ন বলছে রেন্ট পেয়েবল ইন ক্যাশ পার মান্থ। তার মানে রেন্টের টাকা কি হবে? প্রতি মাসে যাবে। ক্ষেত্রে আমরা 3,000 যে রেন্ট পেড 3,000 3,000 3,000। বুঝছি? জি স্যার। জি স্যার। আর সর্বশেষ আইটেম প্ল্যান পার্সেল জুলাই 1 লাখ টাকা। এটা কোন মাসে দিব? জুলাই। রিসিভে না পেমেন্টে? পেমেন্ট। পেমেন্টে। কিন্তু আমরা দিছি নাকি? তাহলে আমাদের সবগুলো সমন্বয় শেষ না? জি স্যার। তাহলে আমাদের অঙ্ক জি স্যার। শেষ হবে। তাহলে যে প্ল্যান পার্সেস 1 লাখ টাকা বাদ বাকি দুইটা 0। এখন আমরা আসো অঙ্ক শেষ করব। জুলাই মাসের ব্যালেন্স বিডি সহ তিনটার যোগফল 9,40,000 আর পেমেন্টের এই সবগুলো যোগফল হচ্ছে 8,42,000। তাহলে রিসিভ 9,40,000 থেকে পেমেন্ট 8,42,000 বাদ দিলে থাকে ব্যালেন্স সিডি 98,000 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর জুলাই মাসে যারা ব্যালেন্স সিডি সেটা দেন ওই যে আগস্টে ব্যালেন্স বিডির দিকে বসিয়ে দিছি। বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন এই তিনটার যোগফল 8,58,000 আর এই সবগুলোর যোগফল 8,39,000। 8,58,000 39 পার্থক্য 19,000 টাকা। ব্যালেন্স সিডি আগস্টের। তাহলে আগস্টের ব্যালেন্স সিডি মানে সেপ্টেম্বরে কি? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি দিয়েছে 19,000। এই তিনটার যোগফল 9,09,000 আর এই সবগুলোর যোগফল 7,03,000। দুইটার পার্থক্য
2,06,000 ব্যালেন্স সিডি। এটা পরবর্তী মাসে কি হবে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি সেটা হবে। আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? এইটুকু অঙ্ক করলেই 10টা নাম্বার, ঠিক আছে? এখন আমার অঙ্ক বোঝানো শেষ। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার এই চ্যাপ্টার পিডিএফ ফাইলটা একটু দিয়েন। পিডিএফ এর কথা, রেকর্ড ক্লাসের কথা আমাকে বলতে হবে না, হ্যাঁ? এটা আমি নিজ দায়িত্বে দিব। এইগুলা বলতে পড়ালেখার এর কোনো প্রশ্ন আছে না, তাই বলো? এই পিডিএফ না স্যার নাই। করতে হবে, হ্যাঁ? স্যার সেলস কমিশনটা আবার একটু বুঝিয়ে দেন। সেলস কমিশন আমাদের এখানে বলা আছে যে মাসে কালেক্ট করব তারও 1 মাস পরে। তাহলে কালেক্ট করব কয় মাস পরে বলেন তো দেখি? স্যার 1 মাস পর। কালেক্ট ফলোইং থাকে 1 মাস পর। এখন কালেক্ট করবে কয় মাসে? দেনাদের উপর কালেক্ট করবে কয় মাস? লেখা আছে প্রশ্নে 2 মান্থ। 2। তাহলে ওই 2 এর সাথে 1 যোগ করছে, 3 মাস হয়েছে। জি স্যার। কয় মাসে কালেক্ট করবে এটাকে দেওয়া থাকবে সব সময়? না থাকলে তো দেনাদের টাকা আপনার বই পকেট থেকে, না থাকলে দেনাদের টাকা কই থেকে বের করবেন? আমি দিয়ে আসবো অথবা আপনার পকেটে নিয়ে যাবেন ম্যাডাম, নাকি? আমার কথা কি বুঝছেন? অবশ্যই দেনাদার কয় মাসে কালেক্ট করবে এটা লেখা থাকবে, হ্যাঁ? জি স্যার বুঝতে পারছি। ওকে, প্রবলেম 1 নিয়ে আর কোনো প্রশ্ন আছে ম্যাডামরা? পিডিএফ না, ক্লাস স্যার। রেকর্ড এগুলা বাদে, হ্যাঁ? নাই, এগুলা স্যার। আমি নিজ দায়িত্বে দিব, এটা না, তোমাদের স্যার, বলার নাই। দরকার হবে না। এখন এই রিলেটেড আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি আপনাদের বাসায় কাজ দেব, হ্যাঁ? প্রবলেম 2 নাম্বারটা আমরা এই ফরম্যাটে সবার শেষের দিন করব অথবা আগামী ক্লাসে শুরুতে করাবো। দেখেন এই যে এক্সারসাইজ 1, এটা 2010 সালে এমবিএ তে, একটা কথা যারা অ্যাকাউন্টিং আছেন তাদের কিন্তু আবার এই চ্যাপ্টারটা এমবিএ তে আছে, ঠিক আছে? এমবিএ তে আমরা গিয়ে পড়বো। ওই এমবিএ এর প্রশ্ন 2010 সালে প্রশ্ন এখানে দেয়া আছে। এখানে আমাদের করতে বলছে এপ্রিল থেকে জুন, তাহলে কয় মাসে বাজেট করতে বলছে বলেন তো দেখি? 3 মাসে। তাহলে এপ্রিল, মে, জুন। তথ্য আগের মতোই দিয়ে আছে। সেলস রিসিভ আইটেম না পেমেন্ট আইটেম? রিসিভ। রিসিভ আইটেম। রিসিভ আইটেম। পারচেজ, পেমেন্ট আইটেম, পেমেন্ট আইটেম। পেমেন্ট আইটেম। ওয়েজেস, পেমেন্ট, পেমেন্ট। পেমেন্ট পেমেন্ট। আদার এক্সপেন্স, পেমেন্ট, পেমেন্ট। 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 সবাই কি রিসিভ এবং পেমেন্ট বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এবার বলেন কাস্টমারের ক্ষেত্রে কয় মাস? 2 মাস। 2 মাস। এপ্রিলেরটা কোন মাসে গিয়ে পড়বে? এপ্রিল ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। আর বাদ বাকিগুলো একের মতো নিবে, হ্যাঁ? সাপ্লাই ক্ষেত্রে কয় মাস লেখা আছে? 1 1 মাস। মাস। 1 মাস। তাহলে বলেন যদি কি এপ্রিলটা কোন মাসে পড়বে? মার্চ। মার্চ, মার্চে আমাদের ক্রয় কত দিয়ে আছে? আছে 9,50,000। না না 9 লক্ষ। সরি। 50,000। এবার প্রথমটা কি বুঝতে পারছেন তাহলে সমন্বয়? জি স্যার, এবার জি স্যার। 2 নাম্বারটা বুঝছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স। ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স, তাহলে ওয়েজেস এবং আদার্স এর ক্ষেত্রে প্রশ্ন বলছে 0.5 অথবা মানে কি হাফ মান্থ। তাহলে হাফ মান্থের ক্ষেত্রে আমরা শর্ট একটা ফর্মুলা জানি, কারেন্ট মান্থ এবং আগেরটা দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে একটু বলেন তো দেখি ওয়েজেসটা মে মাসের জন্য কত যোগ কত ডিভাইডেড বাই 2 হবে? মে মাসেরটা মে মাসের জন্য বল ওয়েজেস, ভালো করে একবার বলবেন। 3 লক্ষ যোগ 3,20,000 ভাগ 2। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আদার এক্সপেন্সটা বলেন তো জুন মাসের জন্য কত যোগ কত হবে? 1,10,000 যোগ 80,000 ভাগ 2। ওকে, তাহলে ওয়েজেস এন্ড আদার্স সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। 3 নম্বর প্রশ্ন বলছে পারচেজ আর মেড 10% অন ক্যাশ, 90% অন ক্রেডিট। তাহলে নগদে ক্রয় 10%, বাকিতে ক্রয় কয় পার্সেন্ট? 90%। প্রবলেম একের সাথে এখানে পার্থক্য হলো এখানে ক্রয় বিক্রয় দুইটাই ছিল আর এখানে শুধুমাত্র ক্রয়। তার মানে এই এক্সারসাইজ একে নগদে বিক্রয় বলতে কোনো কিছুই নাই। নাই।
যা বিক্রয় আছে পুরোটাই কি বিক্রয়, বাকিতে বিক্রয়। তার মানে এখানে ক্যাশ সেলস নামে কোনো আইটেম নাই। এখন বলেন তো ক্যাশ পারচেজ কত পার্সেন্ট হবে, 10%। বলেন এপ্রিলের ক্যাশ পারচেজ কোন টাকার উপর 10% ধরুন, বলেন এপ্রিলের জন্য নগদ টাকা কত টাকার উপর 10,50,000 উপরে 10%, 10,50,000 উপরে 10%। গুড, সেই তো ভালো পারছেন। মে জুন একই রকম কাজ। হ্যাঁ, তাহলে নগদে ক্রয় গেল, এটা একটা প্রিমিয়াম আইটেম। এবার বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় মানে পাওনাদার। পাওনাদার ক্ষেত্রে মধ্যে কয় মাস লেখা আছে? 2 মাস। হ্যাঁ, 1 মাস। 1 মাস। 1 মাস লেখা আছে। 1 মাস। তো এপ্রিলে কত টাকার উপর 90% ধরবো? এপ্রিলের জন্য কত টাকার উপর 90% ধরবো এপ্রিলের জন্য? 9,50,000 এর উপর 90%। এই তো বুঝতে পারছেন। জুন মাসে বলেন তো দেখি, জুন মাসের জন্য কোনটার উপর 90%? 9,60,000 এর উপর। এই তো, আশা করি তাহলে পারচেস টাকা শেষ। সেলস কমিশন 2%। এখানে সেম প্রশ্ন বলছে ফলোইং দ্য মান্থ অফ কালেকশন। তাহলে কালেকশন মান্থ প্রশ্নে কয় মাস দিয়ে আছে? 2 মাস। 2 মাস। 2 এর সাথে আর কত যোগ? 1 যোগ। তাহলে কয় মাস হলো টোটাল? 3 মাস। 3 মাস। হ্যাঁ বলেন, এপ্রিলের জন্য কোন টাকার উপর আমরা 2% দেবো বলেন তো দেখি? জানুয়ারি। জানুয়ারি। এই ভালো করে বলেন, একজন জানুয়ারি বলছেন, একজন ফেব্রুয়ারি বলছেন, আরেকবার সুযোগ দিলাম। জানুয়ারি। জানুয়ারি। কত টাকার উপর 2% দেবো তাহলে? 15 লক্ষ টাকা। 15 লাখ। এই তো বুঝতে পারছেন সবাই 4 নাম্বারটা? জি স্যার। 5 নাম্বার বলছে রেন্ট পেয়েবল ইন ক্যাশ পার মান্থ। তার মানে এই রেন্টের টাকা এপ্রিল মে জুন 3 মাসে কত দিবেন? 4,000। 4,000 এপ্রিল টাকা। মাসে ব্যালেন্স বিডি দিয়ে আছে কত? 2,25,000। তাহলে মে মাসে ব্যালেন্স বিডি হবে কি? এপ্রিলের ব্যালেন্স সিডি, মে মাসের জন্য ব্যালেন্স কি? বিডি। এরকম ভাবে সবগুলো যাবেন। পারবেন? জি স্যার পারবো। জি স্যার। না পারলে কিন্তু এটা আপনি নিজেই ব্যর্থতা। হ্যাঁ, এক্সারসাইজ 2, 2020 সাল ম্যানেজমেন্ট, 2013 সাল অ্যাকাউন্টিং, 16 সাল ফিনান্স এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখানে প্রশ্ন বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন সাপ্লাই বাই XYZ লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড ফ্রম 1 অক্টোবর 2016 থেকে 31 ডিসেম্বর 2016। তাহলে কয় মাসের বলেন তো দেখি বাজেট? স্যার 3 মাস। 3 মাস। 3 মাস। এখানে মাসটা কিন্তু এখন এভাবে দিয়ে আছে। এই যে অক্টোবর, নভেম্বর, এই ডিসেম্বর, এই 3 মাসে বাজেট করতে বলছে। এই দিকে দেওয়া আছে ক্রেডিট পারচেজ, এখানে ক্রেডিট সেলস, আর এখানে ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স। তিনটের মধ্যে ক্রেডিট পারচেজ রিসিভ না পেমেন্ট আইটেম বলেন তো দেখি? পেমেন্ট। পেমেন্ট আইটেম। ক্রেডিট সেলস, রিসিভ। রিসিভ আইটেম। ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স। পেমেন্ট আইটেম। পেমেন্ট আইটেম। প্রথমটা অক্টোবর 1 তারিখের জন্য 10,500 টাকা, মানে অক্টোবরে ব্যালেন্স বিল দিয়ে আছে। বুঝছি? জি স্যার। আর 2 নম্বর বলছে ডেপ্টরস এর ক্ষেত্রে 2 মাস। বলেন তো দেখি অক্টোবরে আমাদের যে দেনাদার হবে, দেনাদারটা কত হবে? অক্টোবরের জন্য দেনাদার কত হবে? 2 মাসের কথা বলছে। আগস্ট। কত টাকা? 1,85,000। 1,85,000। এখানে কোনো পার্সেন্ট দেয়া নাই, কারণ এখানে সরাসরি ক্রেডিট সেলস লেখা আছে। ওই যে এর 1 নম্বর অঙ্কে 90% ধরে বের করতাম, ওইটা করার কোনো দরকার নেই, কারণ এখানে সরাসরি লেখা আছে ক্রেডিট সেলস, মানে পুরোটাই দেনাদার টাকা। ঠিক আছে? তাহলে দেনাদার টাকা সরাসরি অক্টোবর টাকা হবে কি আগস্টে 1,85,000, 1,85,000 সুন্দর করে ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, নভেম্বরের জন্য কত হবে বলেন দেখি? কত টাকা হবে? 2,10,000। আর ডিসেম্বরের জন্য 1,45,000। একটা যদি ধরা পারেন, র্যান্ডমলি খালি নিচে নিচে আসলে সব শেষ। ক্রেডিটরস এর ক্ষেত্রে লেখা আছে 1 মান্থ। তাহলে বলেন তো অক্টোবরের জন্য পাওনাদার কত হবে? সেপ্টেম্বর মাসে 1 লাখ। বলেন কত টাকা হবে? 1 1 লাখ। লাখ। নভেম্বর 1 লাখ। 1,20,000। আর ডিসেম্বর 90,000। দেখছেন? 90,000 মুখে মুখে কিন্তু পারলেন। 3 নম্বর বলছে ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স 1 মান্থ। তাহলে ওয়েজেস আর আদার প্রতি একসাথে দিয়ে আছে নাকি? 1 মান্থ। তাহলে অক্টোবরের জন্য আমাদের কত হবে? কত টাকা হবে বলেন তো দেখি? 65,000। নভেম্বর 75,000। ডিসেম্বর 54,000। বুঝতে পারছি সবাই? জি স্যার। এবার সেলস কমিশন বলেন কয় মাস? দেখি ধরতে পারেন কি? 2 মাস। ভালো করে এটা বুঝে তারপরে অ্যানসার দেন। না, আগে 3 মাস। 3 মাস।
3 মাস হবে। ওকে, আরো কেউ? আরো কেউ বলবেন সেলস কমিশনের কয় মাস হবে? 3 মান্থ। দুইজনে 3 মাসের কথা বলছে। আরো কেউ? স্যার 2 মাস। 2 মাস। ওকে, আরো কেউ বলবা? ওকে, মনে মনে 3 দোয়া মাস। করতেছি আল্লাহ 1 মাসের কথা জানি কেউ না কয়। 2 কইছে 3 কইছে 1 মাস 3 না কয়। শুনেন, কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। বসে পেয়েবল 1 মান্থ আফটার সেলস। 1 মান্থ কি আফটার সেলস, মানে যে মাসে বিক্রি করছে ঠিক তার পরের মাসে। তাহলে যে মাসে বিক্রি করছে পরের মাস মানে কি 1 মাস। তাহলে আপনারা যারা 2 বলছেন, যারা 3 বলছেন, দুইজনের ক্ষেত্রে কি কাটা। এটা যদি বলতো 1 মান্থ কালেকশন অফ সেলস, তাহলে কালেকশনের ক্ষেত্রে আমাদের 2 মাসও 2 এর সাথে 1 যোগ করতাম 3 হইতো। না, সরাসরি লেখা আছে 1 মান্থ আফটার সেলস, অর্থাৎ যে মাসে ঠিক তার পরের মাস। তাহলে অক্টোবরটা যাবে কোন মাসে বলেন তো দেখি? সেপ্টেম্বর। সেপ্টেম্বর। 2,10,000 টাকার কয় পার্সেন্ট ধরবেন? 2%। সবাই কি বুঝতে পারছেন এই যে 1 মাসের কথা বলা আছে? স্যার এটা আবার একটু বলেন। আপনি নিজে রিডিং পড়েন, বলেন, রিডিং লেখেন, রিডিং পড়েন, কি লেখা আছে বলেন। সেলিং কমিশন 2% অন সেলস ইন পেয়েবল 1 মান্থ আফটার সেলস। তাহলে 1 মান্থ আফটার সেলস কথা বাংলা কথা বলেন। এটা তো আর এই চাইনিজ লেখা না, বাংলা কথা মানে কি বলেন? 1 মান্থ আফটার সেলস মানে কি যে মাসে বিক্রি করছি তারপরে 1 মাস। এখানে পরে মানে কি আগে। তাহলে অক্টোবরটা যাবে কি সেপ্টেম্বরে, নভেম্বরটা যাবে কি অক্টোবরে, ডিসেম্বর যাবে কি নভেম্বরে। বুঝতে পারছেন? জি স্যার। যদি এনে বলা থাকে 1 মান্থ কালেকশন অফ দা কালেকশন, যে কালেকশনের কথা যদি বলা থাকে, তাহলে দেনা দেয় ক্ষেত্রে ছিল 2, 2 এর সাথে 1 যোগ করে 3 হতো। অনেকে এইভাবে ক্যালকুলেশন করে 3 মাসের কথা বলছেন। 6 নাম্বারটা, মেশিনারি আছে 50,000 টাকা পেয়েবল ইন অক্টোবর। শুধু অক্টোবরের জন্য কত দিবেন বলেন দেখি? 50,000। 50,000 টাকা দিবেন। এটা কি রিসিভে দিবেন না পেমেন্টে দিবেন? পেমেন্ট। পেমেন্ট। তাহলে এক্সারসাইজ 2 কি পাবো? জি স্যার। ওকে, এক্সারসাইজ 1, 2 শেষ। এক্সারসাইজ 3 নাম্বারটা, এখানে আমাদের 1 অক্টোবর থেকে ডিসেম্বর, তার মানে এখানে আমাদের 3 মাসে করতে বলছে। হ্যাঁ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মজার ব্যাপার হচ্ছে পার্ট বি এর একটা অঙ্ক। এখানে ক্রেডিট পার্সেস দিয়ে আছে, ক্রেডিট সেল দিয়ে আছে, ওয়েজেস এন্ড আদার্স, আর কোনো কিছু নাই। তাহলে এই ক্রেডিট সেলসটা কোথায় দিব আমরা? রিসিভ। আর এই পার্সেস এন্ড ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স কোথায়? পেমেন্টে। পেমেন্ট। তাহলে প্রথম অক্টোবরের জন্য ব্যালেন্স বিডি দেওয়া নাই, তাহলে অক্টোবর ব্যালেন্স বিডি কি 0। আর অক্টোবরে যেটা ব্যালেন্স সিডি সেটা নভেম্বরের জন্য কি ব্যালেন্স বিডি। বিডি। নভেম্বরেরটা ডিসেম্বরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এখানে ক্রেডিট সেলস, ক্রেডিট পার্সেস, ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স, এই সময় আমাদের কোনো মাসের কথা উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে তাহলে কোনো টেনশন করার দরকার নেই, যে যে মাসেটা ওই মাসে নেবেন। অর্থাৎ অক্টোবরে পাওনাদার হবে 1,20,000, নভেম্বরেরটা 90, ডিসেম্বরের কত 98। অক্টোবর দেনাদার হবে 2,45,000, 1,75,000, 1,82,000। ওয়েজেস এন্ড এক্সপেন্স হবে 75, 54, 56। বুঝতে পারছি? মানে এটা ঝামেলা সারা অঙ্ক। হ্যাঁ, পোলাপাইন না জিনিস। তাহলে 3 নাম্বারটাই ক্লিয়ার? জি স্যার। টাকাবো নাকি পড়ে থাকবে? ওকে, এই যে ই নাম্বার অঙ্ক কি বলে 7 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটা 2014 সালে এমবিএ তে। এই প্রশ্নটা আপনারা নিজ দায়িত্বে করবেন, ঠিক আছে? এই প্রশ্নটা আপনারা নিজ দায়িত্বে করবেন। বলেন তো এই নাম্বার বলছে সেলস কমিশন 2% অন সেলস ইন পেয়েবল 1 মান্থ আফটার সেল। এখানে সেলস কমিশন কয় মাস ধরতে হবে? 1 মাস। 1 মাস। তাহলে 7 নাম্বারটা দাগিয়ে রাখেন। হ্যাঁ, তাহলে এক্সারসাইজ 1, 2, 3, 7 এগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে। থাক, আগামী ক্লাসে বাদবাকিগুলো বোঝাবো। হ্যাঁ, তাহলে প্রবলেম 1 নাম্বার এবং এক্সারসাইজ কয়টা হলো বলেন দেখি? 4টা। এই 4টা অঙ্ক আপনারা সুন্দর করে কভার করবেন। হ্যাঁ, যার যার কাজগুলি আপনারা যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। আমরা আগামী ক্লাসে পরবর্তী অঙ্কগুলি শুরু করব, ঠিক আছে? আজকে রেকর্ড ক্লাস আমি এখানে শেষ করছি। এখন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন